আজকে আমাদের ক্লাস হবে, প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে কথা হবে। যতটুকু ক্লাস হোক, তো ক্লাসটা ছোট হবে না বড় হবে সেটা নির্ভর করছে একেবারে আপনাদের উপরে। আপনারা যতক্ষণ প্রশ্ন করতে থাকবেন আমি ততক্ষণ ক্লাসটাকে চালিয়ে নিয়ে যাব। আপনাদের যদি জিজ্ঞাসা কম থাকে ক্লাস ছোট হবে। তবে হ্যাঁ, আমি নিজে থেকে কিছু আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে লিখিত পরীক্ষায় প্রবলেমেটিক প্রশ্ন ধরতে পারছি না বা আপনারা ধরতে পারছেন না, তো এইটা নিয়ে কি কৌশল অবলম্বন করা যায়। তো সেই ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য প্রবলেমেটিক কোশ্চেনের প্যাটার্ন আলাদা আলাদা হয়। যেমন এই মুহূর্তে আমি ওপেন করেছি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সংক্ষেপে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো এই আইন আপনারা যখন পড়বেন, তো এই আইনে যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আছে সেখানে আপনাদের পড়ে একটা ধারণা তৈরি করতে হবে যে কোন কোন সেকশনকে টার্গেট করে কি কি সিচুয়েশনাল মানে প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করা যেতে পারে, নিজেদেরকে ভাবতে হবে। কারণ আমি যে প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করছি আমি তো চিন্তা ভাবনা করে করছি। আবার বিভিন্ন পরীক্ষায় যে ইতিপূর্বে প্রবলেমেটিক প্রশ্ন আসছে সেগুলোকেও আপনাদেরকে পড়ে লক্ষ্য করতে হবে যে আসলে কিভাবে প্রবলেমেটিক প্রশ্নটা তৈরি করা হচ্ছে। মানে মেকিং সিক্রেট অফ এ প্রবলেমেটিক কোশ্চেন, এটা আপনাদের আগে ক্র্যাক করতে শিখতে হবে। আসলে প্রবলেমেটিক প্রশ্নটা আসছে কিভাবে, এটা যদি আপনি ক্র্যাক করতে পারেন তাহলে কিন্তু সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তো এক একটা সাবজেক্টে প্রবলেমেটিক প্রশ্ন করার জায়গা এক এক রকম, ধরনও আরেক রকম। সবচাইতে সহজ প্রবলেমেটিক প্রশ্ন ধরা হচ্ছে পেনাল কোডের, কিন্তু আবার একটু কঠিন কি, কারণ পেনাল কোড বড় আইন, ওখানে টপিক অনেক, এবং কিছু 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 ক্ষেত্রে কি আছে, কনফিউশন আছে। তো এই সাবজেক্টে যদি আমি থরলি কিছু আলোচনা করি, তারপর প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি, যে এখানে যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আছে, ইভেন আমি এই সাবজেক্টের যে ক্লাস টেস্ট নিয়েছি সেখানে, আর ভালো করতে হলে আপনাকে আমি যে গাইড রিকমেন্ড করেছি এবার, আগের বার একটা রিকমেন্ড করেছিলাম সেটা যদি থাকে তো ভালো, আর যদি সম্ভব হয় এবছর যেটা রিকমেন্ড করেছি, এটা বাজারের সবচাইতে দামি গাইড এবং সবচাইতে গোছালো আমার মনে হয়েছে। আমি এটা দেখেছি, আমি কালেকশনও করেছি। নেক্সট যে পরীক্ষাগুলো হবে, যেমন 19 তারিখের, তারপরে পরে সিপিসির, সিআরপিসির এবং মডেল টেস্ট গুলো আমার এই গাইড থেকে কিছু প্রশ্নের হুবহু কমন পাবেন, এবং কিছু প্রশ্ন এই গাইড থেকে ইন্সপায়ার্ড হয়ে এই গাইডের আলোকে আমি তৈরি করব আশা করছি। তাছাড়া আমার নিজের কিছু নতুন প্রশ্ন থাকতে পারে, আমি ভাববো তৈরি করব। তো আমি ভেবে যদি প্রশ্ন তৈরি করতে পারি, আপনাদেরকেও ভাবতে হবে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটাও ভেবে আপনাদের বের করতে হবে। তো এখানে যে প্রবলেমেটিক প্রশ্ন আছে এগুলো আলোচনা করেছি, এবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করি, ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। যে এক খণ্ড জমির মালিক, তাহলে প্রথমে বলা হচ্ছে মালিক। তাহলে মালিক যেহেতু, সেহেতু তার কি আছে, টাইটেল আছে, মালিকানা আছে, ওনারশিপ আছে, তাই মালিক বলা হচ্ছে। তো কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি খ এর নামে রেকর্ড হয়েছে। তাহলে খ এর নামে জমিটা কি হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। রেকর্ড হয়ে গেছে বলতে আর এস খতিয়ান বা এস এ খতিয়ানের নাম চলে আসছে। যেহেতু এখন সবচেয়ে লেটেস্ট খতিয়ান হচ্ছে আর এস, এবং কিছু কিছু জায়গায় বিএস খতিয়ানও পাবলিশ হয়েছে, তো লেটেস্ট খতিয়ানের কথা আমরা চিন্তা করব, আর এস কে চিন্তা করলেও করা যায়। তো আর এস খতিয়ানের নাম চলে আসছে একজন, অন্য একজন ব্যক্তির। ক্ষয়ের সম্পত্তি ক্ষয়ের নামে চলে আসছে, এরকম অনেক মামলা আসছে। আমার কাছেও বেশ কিছু এই ধরনের মামলা আসছে যে ক্রয়সূত্রে জমির মালিক একজন কিন্তু রেকর্ডে আরেকজনের নাম আসছে। তো এটা নিয়ে কি করতে হবে, এবং সে সুযোগে ওই জমি থেকে কে বেদখল করেছে, অলরেডি বেদখলও হয়ে গেছে। তার মানে প্রবলেম দুইটা এখানে। এর, মনে করেন আপনি চিন্তা করেন আপনি আপনি যদি হন তাহলে এর প্রতিকার কি। আপনার জীবনে বাস্তবে যদি এরকম সমস্যা হয়, আপনি আইন পড়েছেন বা আপনি ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন, তা এখানে এর জায়গায় নিজেকে বসান। তাহলে আপনি একটা জমির মালিক, রেকর্ডে আপনার নাম আসেনি, এর নাম চলে আসছে, আপনার এলাকার একজন মানুষকে আপনি কল্পনা করেন যে তার নাম চলে আসছে।
এখন সে আপনাকে বেদখলও করে দিয়েছে। আপনাকে হতে পারে, আপনার জায়গায় চিন্তা করতে পারেন আপনার ফ্যামিলির কেউ বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়র মধ্যে চিন্তা করেন, এরকম বাস্তব কোনো সিচুয়েশন মাথায় চিন্তা করেন, করলে এই অবস্থায় কি করতেন? নিশ্চয়ই যে একজন অ্যাডভোকেটের কাছে যেতেন। তো অ্যাডভোকেট তো আপনি নিজেই হতে চলেছেন। আপনার সে অ্যাবিলিটি, সে যোগ্যতা আছে কিনা সেটাই প্রমাণের জন্য এই পরীক্ষা। তা আপনি এই পর্যায়ে কয়ের জন্য কি করবেন, বা আপনার নিজের জন্যই যদি হতো প্রবলেমটা কি করতেন? দুইটা প্রবলেম হয়েছে, একটা আরএস রেকর্ডের নাম অন্য জনের চলে আসছে আপনার জমির, এবং এই সুযোগে সে আবার আপনাকে বেদখলও করেছে। তাহলে মালিকানা আছে, মালিকানা আছে বলতে হয়তোবা এসএ রেকর্ডে আপনার নাম ছিল, বা আপনার বাবার নাম ছিল, আপনার দাদার নাম ছিল, অথবা এসএ রেকর্ডে যাদের নাম ছিল তাদের কাছ থেকে ক্রয় সূত্রে জমিটা পাওয়া, বা বিনিময় সূত্রে পাওয়া, বা এখানে হেবা সূত্রে পাওয়া, হেবা বলতে দান সূত্র, বা অন্যান্য মর্টগেজ হয়েছিল প্রপার্টিটা, মর্টগেজ হয়েছে, এই সম্পত্তিটা অকশন হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ যে অকশনটাকে ছিল সেখানে আপনি ক্রয় করেছেন, অর্থাৎ ক্রয় সূত্রে কোনোভাবে আপনি জমির মালিক হয়েছেন। তার মানে আপনার নিশ্চয় একটা দলিল আছে, রেকর্ডে আপনার যেহেতু নাম নাই, দলিলে আপনার নাম আছে, তো এই দলিলটাই আপনার কি সম্বল? তাহলে সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তি সহ আলোচনা করো। এখানে কি করার আছে আপনার? কে বলতে পারবেন? উত্তরের দিকে না, আগে এই মুহূর্তে কে বলতে পারবেন যে কি কি করার, কি কি প্রতিকার আছে এই ব্যক্তির কয়ের? এই অবস্থায় মালিকানা আছে, জরিপের নাম নাই আবার এখানে। হ্যাঁ, রনি আপু বলেন, এসআর অ্যাক্ট অনুসারে এই ব্যক্তির কি প্রতিকার আছে? আমার নোটে যা আছে এর ভিন্ন কিছু বলতে পারেন। না স্যার, প্রশ্নটা পড়া ছিল, তো সেখান থেকে হুম, যতদূর মনে পড়ছে, যেহেতু আমার এখানে শুধুমাত্র আমরা দখল বেদখলের কথাটা যদি চিন্তা করি, যে আমাকে বেদখল করা হয়েছে, এই মুহূর্তে আমার দখলটা দরকার। তো আর হুম, 9 ধারায় মামলা করাটা আমরা একটু দেখছি, এটা আর্থিক ভাবেও আম, মানে বাদীর জন্য খুব লাভবান হয়। 9 ধারায় মামলা করে দিলে দখল হুম, বেদখলের বিষয়টা আগে আসে, যে আমাকে বেদখল করা হয়েছে, আগে দখলটা নিয়ে নিই। তো হ্যাঁ, তারপরে হচ্ছে, আমি যেহেতু জমির মূল মালিক, আমার দলিল আছে, রেকর্ড সংশোধনের হুম, পরবর্তীতে মামলা করা যাবে। আচ্ছা। তাহলে রেকর্ড সংশোধনের মামলা করার জন্য দলিল সংশোধনের যেটা মামলা সেটা, তার মানে আপনি জি দুইটা স্যার। মামলা রিকমান্ড করছেন, তাই না? আগে প্রথমে একটা দ্রুত সমাধান করেনি, তারপরে আরেকটা, আপনি দুইটা মামলা রিকমান্ড করছেন। এখানে উত্তর আমি কিভাবে দিয়েছি, এবং এখানে যে উত্তর আছে এই উত্তরের বাইরে আর কেউ কিছু বলতে চাচ্ছেন কিনা? আচ্ছা, কেউ আর হাত উত্তোলন করেনি। তা আমার নোটের উত্তরে চলে যাই আমি, আপনি লাইনে থাকেন আপু। জি স্যার। আপনার এমসিকিউ পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্নটা মোটামুটি মানের ভালো ছিল। হুম, 90 প্লাস অ্যান্সার করছি, 90 প্লাস বলতে 91টা করছি, একটা হুম, হুম, ভুল হলো, কালকে আবার চেক করছি। তো হুম। মোটামুটি ভালো, ভালো হয়েছে পরীক্ষা। আচ্ছা, আমি ক্লাস শেষে অ্যান্সার, মানে অ্যান্সারিং হিন্ট গুলো দিয়ে দেব, তারপরে মিলিয়ে নেবেন। আর রেজাল্ট কালকে পাবেন। রেজাল্ট আজকে দিয়ে দিতে পারতাম, কিন্তু এখনো মানে কিছু কারণে দিইনি খোঁজ, সেটা আমার ব্যস্ততা, আরো কিছু কারণ আছে। তো যাই হোক, কালকে রেজাল্ট পাবেন, কিন্তু আজকে রাত্রেই ক্লাস পরে আমি অ্যান্সারিং হিন্ট দিয়ে দেবো। অ্যান্সারিং হিন্ট বলতে আমার এখানে ট্রেনের লাইন, তো স্যার ট্রেন যাচ্ছে। আচ্ছা, লাইনে থাকেন, সমস্যা নেই। তো এখানে দেখেন আমি যেটা রিকমেন্ড করেছি, 1 নম্বরে বলছি 9 ধারায় মামলা করার কথা, ঠিক আছে? 2 নম্বরে বলেছি 8 142, 142-এ ঘোষণামূলক মামলা, আর 8-এ হচ্ছে মালিকানা এবং সত্ত্ব দখল সহ মামলা, ঠিক আছে? তৃতীয়ত, উপরোক্ত দুইটি প্রতিকার যে কোনো একটির মাধ্যমে প্রতিকার প্রাপ্তির পর, অর্থাৎ ডিক্রি লাভের পর, উক্ত ডিক্রির ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর নিকট আবেদন করে রেকর্ডের ভুলটি সংশোধন করে নিতে পারেন। এখানে রেকর্ড সংশোধনের যে বিষয়টা, এসি ল্যান্ডে আবেদন করে করে নেওয়া যাবে, অথবা যদি 42 ধারায় মামলা করা হয়, তো এখানে একটা ডিক্রি চলে আসে, 42 ধারায় ঘোষণা চাচ্ছি যে আমি মালিক। যখন মালিক আছি এটা ঘোষণা হয়ে যাবে, 42 ধারায় ঘোষণা করে যখন কেউ ডিক্রি পায় মালিকানার ঘোষণা, সেক্ষেত্রে
রেকর্ডে তার নাম না থাকলেও কোনো প্রবলেম হয় না। ওই ডিক্রিটা দিয়ে, রেকর্ডে অন্য নাম আছে, ওই নাম দিয়ে সে যা যা করতে পারতো সেগুলো ভ্যানিশ করে দেওয়া যাবে, অর্থাৎ খ আর এখানে কিছু করতে পারবে না। আর এখানে আট ধারায় সে দখল উদ্ধার করে নিল। তো এখানে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমার কাছে যদি একজন মক্কেল আসে, সেই ক্ষেত্রে আমি তাকে কি পরামর্শ দেবো? আমি পরামর্শ দেবো 2 নম্বর পয়েন্ট, 842-এ মামলা করতে। কেননা একটা মামলাতেই সমাধান হয়ে যাবে। অনেক সময় দুইটা মামলার জন্য রাজি নাও থাকতে পারে অনেকেই, এবং এখানে আপনার আট স্যার বিয়াল্লিশে ব্যাপারটা অ্যাড ভ্যালোরিয়ামটা একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও তো লোকজন একটু পিছায়। এখানে যদি 6 মাসের মধ্যে আসে তাহলে 9 ধারায় করে পরে 42 ধারায় যাওয়া যায়। কিন্তু যদি আপনার একটু 6 মাস কোর্টফি পর বেশি হলেও, ধরার কোনো 6 মাস সুযোগই নেই। শর্ট, হ্যাঁ, যদি 6 মাস পার হয়ে যায় তাহলে তার সম্ভাবনা না। তাহলে এখানে জ্যামিতিক প্রশ্নের মধ্যে তথ্যগুলো দেখতে হবে যে উল্লেখ করেছি কিনা 6 মাস পার হয়েছে কিনা। হ্যাঁ, এই প্রশ্নটাকে আমি যদি একটু পেঁচিয়ে দিলাম, মনে করেন এখানে যে ক্ষয়ের প্রতিকার কি, তার আগে আমি একটা লাইন দিয়ে দিলাম যে বেদখল করার একটা তারিখ দিয়ে দিলাম, হ্যাঁ, ককে বেদখল করলে একটা তারিখ দিলাম, এবং সে এত তারিখে আপনার কাছে আসছে, আপনি একজন অ্যাডভোকেট, আপনার কাছে আসছে প্রতিকার নিতে, তাহলে 6 মাস পরের একটা ডেট দিলাম। তার মানে কৌশলে 6 মাস পার করে একটা তামাদি মেয়াদ আমি অ্যারাইজ করার চেষ্টা করলাম। এইভাবে প্রবলেমেটিক প্রশ্নগুলোকে তথ্য দিয়ে ক্রিটিক্যাল করা হতে পারে। শিবলি ভাই বলেন। আপনার জি, আমি তো এখানে হ্যাঁ, শিবলি ভাই বলেন। আমি জানতে চাচ্ছিলাম এখানে যে প্রথমে বলছেন যে 9 ধারায় মামলা, 9 ধারায় মামলা তো 6 মাসের মধ্যে করতে হবে, ঠিক আছে আমি করলাম। এটা চালু অবস্থায় কি পাশাপাশি 8 ধারা এবং 42 ধারায় করবো, নাকি 9 ধারায় যদি আমার প্রতিকার না পাই সেক্ষেত্রে করবো, এটা এখানে নয় জানতে। ধারা মামলা চলাকালীন 842 ধারায় মামলা হবে না, কারণ একই জমি নিয়ে দুইটা সিভিল মামলা চলবে না, ঠিক আছে। এসব নয় জুডিশে ধারায় বাধাপ্রাপ্ত। নয় ধারায় হ্যাঁ, 9 ধারায় মামলায় ডিগ্রি পান বা না পান, সেক্ষেত্রে পরে 8 ধারায় মামলা করা যায়, এই ধারা নিষ্পত্তি হওয়ার পরে, ঠিক আছে। জি। আচ্ছা, আর এখানে ক্লায়েন্ট অনেক সময় একসাথে দুইটা মামলা রান করার জন্য বা একটার পর একটা দুইটা মামলা নেওয়ার জন্য রেডি নাও থাকতে পারে, বলতে পারে টাকা একটু বেশি লাগুক, আমি পরপর দুইটা মামলা করব না, একটা মামলাই চাইতে পারে। যেমন আজকে আমার একটা ঘটনা হয়েছে, একটা মামলায় আমি ডিগ্রি পেয়েছি। ডিগ্রি পাওয়ার পরে অপরপক্ষ মিস কেস করেছে। তারা দাবি করছে যে আমরা সমন পাইনি ঠিকভাবে, কিন্তু সমন পেয়ে আহ, ঠিকই সে উপস্থিত হয়নি, পরে দেখছে যে তার সম্পত্তি চলে যাচ্ছে, গুরুত্ব দেয়নি, প্রথমে ডিগ্রি পাওয়ার পরে গুরুত্ব দিচ্ছে। তো মিস কেসও সে হেরে গেছে, আমার পক্ষে আসছে। তারপরে যে ডিগ্রিটা পেয়েছি আগে, সেই ডিগ্রিটা বাতিলের মামলা করেছে আরেকটা, ডিগ্রিটা জাল, ভুয়া, তারপরে যোগসাজশী, এইভাবে সে বর্ণনা দিয়ে আরেকটা মামলা করেছে এই ডিগ্রিটা বাতিল করার জন্য। মানে ডিগ্রি বাতিলের মামলা, যেমন দলিল বাতিলের মামলা হয় তেমন ডিগ্রি বাতিলের মামলা হয়। তো ডিগ্রি বাতিলের মামলা করেছে, এই মামলাটা করার কারণ কি লোকটার, আমি তার মোটিভ বোঝার চেষ্টা করছি। মানে ক্রিমিনাল পয়েন্ট অফ ভিউ থেকে এ, সে যে কাজটা করছে এখানে সিভিলের মধ্যে থাকছে না, সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। কেমন? কারণ এটা একটা নালিশি সম্পত্তি, একটা কি, পুকুর, এবং পুকুরে বড় বড় মাছ আছে দীর্ঘদিন ধরে, এই মাছটা কেউ আহরণ করতে পারছে না, উভয় পক্ষই। তো এই পুকুরটা আবার আমার অপর পক্ষ যিনি মামলা রিসেন্টলি করেছেন তার বাড়ির পাশে, আর আমার ক্লায়েন্ট একটু দূরে সেখান থেকে। তো আমার ক্লায়েন্ট যেহেতু, আমার ক্লায়েন্টের অ্যাকচুয়ালি তার যে স্ত্রী, তার মায়ের সম্পত্তি, তো তার মা থেকে মেয়ে পেয়েছে, এখন স্ত্রীর যে সম্পত্তি সেটা হাজবেন্ড সেটা মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে মামলা পরিচালনা করছে। তো তিনি আমাকে আজকে আসছে, তিনি বলছে বাবা যত টাকাই লাগুক আমাকে দ্রুত সমাধান দাও। তো ক্লায়েন্ট, সিভিল মামলার ক্ষেত্রে এমনি একটা দুর্নাম আছে যে সিভিল মামলা দীর্ঘদিন চলে। দীর্ঘদিন চলার কারণ আমরা সিপিসি যখন পড়বো তখন বুঝতে পারবেন যে কেন দীর্ঘদিন চলে, কতগুলো মুলতবি বা টাইম পিরিয়ড দেওয়া যায়, এবং আরো অনেক কারণে মামলা ডিলে হতে পারে। আর কোনো অ্যাডভোকেট যদি মনে করে একটা মামলা ডিলে করব, 20 বছর ডিলে করা কোনো ব্যাপার ব্যাপার না, যে কোনো মামলা 20 বছর ডিলে করতে পারে যদি মামলার সেই পটেনশিয়ালিটি থাকে। পিওর সিভিল মামলার ক্ষেত্রে বলছি যে এখানে জমির পরিমাণ একটু বেশি বা খতিয়ানের পরিমাণ বেশি,
এবং বাদী বিবাদী সংখ্যা বেশি, সেখানে জটিলতা তৈরি, সমন জারিতে দেরি হতে পারে, কেউ মারা গেলে কায়েম মোকামে দেরি হতে পারে, নানান সমস্যা তৈরি হতে পারে। তাহলে এই আলোচনা কেন করলাম? যে ক্লায়েন্ট চাই দ্রুত সমাধান, টাকা একটু বেশি লাগুক, দ্রুত সমাধান। যদি আপনি সেই কনভিন্সিং পাওয়ার আপনার মধ্যে আসে, তাহলে আপনাকে ফি যথেষ্ট দিবেন। এবং আমাকে এভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে, এবং কিছু কিছু মামলায় আমাকে অ্যাডভান্স ফি দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আমি তার অলরেডি দুইটা রেমিডি দিয়েছি, একটা ডিক্রিও আমি এনে দিয়েছি দ্রুত, আবার মিস কেসটাও আমি 2 মাসের মধ্যে সমাধান করে দিয়েছি। তো আমার দ্বারা তিনি সন্তুষ্ট হয়েছেন আমার অ্যাক্টিভিটিসে। তো তিনি অলরেডি আমাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন, মামলা করেছে, শবন জারি হয়নি, আমাকে টাকা দিয়ে বলছে যে এটা তাড়াতাড়ি সমাধান করো বাবা, আমার পুকুরে মাছ তুলতে হবে। কারণ উনি যদি একবার পুকুরে মাছ উঠান তাহলে 2 লক্ষ টাকার মাছ চলে আসবে। সেক্ষেত্রে তো আমার যদি 50,000-ও পেমেন্ট দিয়ে দেয় একটা মামলায়, তাহলে তার এটা কোনো ব্যাপারই না। কারণ এরপরে সে পুকুরটা যদি পেয়ে যায়, হয় বিক্রি করে দিবে, আর না হলে সে লিজ দিয়ে দিবে। তাহলে দ্রুত যেটাতে রেমেডি দেওয়া যাবে সেইটা আগে বলতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে এইটা করলে আপনি দ্রুত সমাধান হবে, আপনার সবকিছু সমাধান হয়ে যাবে, একের মধ্যে সবই পেয়ে যাবেন, প্লাস আপনি একটু খরচ বেশি হবে, এটা একটু প্রবলেম। এটা প্রবলেম অ্যাকচুয়ালি না, কারণ যার জমি আছে সে খরচ করবে, অনেক ক্লায়েন্ট আছে এরকম। আর আমার কাছে মামলা করতে আসলে আমি বলি যেটা, যে এটা দ্রুত শেষ করতে হলে যেটা 5 বছরের কাজ আমি 1 বছরে করে দেবো, বা 2 বছরে বা 1.5 বছরে করে দেবো, কিন্তু আপনাকে 5 বছরে যে খরচ সেম সেম খরচে কিন্তু এই 2 বছরে করতে হবে। ম্যাক্সিমাম যে আমার ক্লায়েন্ট সবাই রাজি হয়ে যায়, কারণ তারা চায় সম্পত্তিটা দ্রুত যদি আমার দখলে চলে আসে, আমি যদি পেয়ে যাই, তাহলে তো আমার এই টাকাটা কোনো ব্যাপারই না। তো এটা আমি বুঝেছি যে ক্লায়েন্ট আসলে বিরক্ত এই কোর্টে ঘুরতে ঘুরতে দীর্ঘদিন ধরে। তো এই কারণে দ্রুত যদি রেমেডি দিই, সেক্ষেত্রে আপনার পরিচিতি বাড়বে এবং ক্লায়েন্টরা খুশি হবে। তো এটা করে আমি কিন্তু ভালো একটা পন্থা পেয়েছি যে দ্রুত সমাধান দিচ্ছে আমার, এই কারণে সিভিল মামলা বাড়ছে বেশি ক্রিমিনাল মামলার থেকে। দেখেন, এখানে মাছ ধরার জন্য নিষেধাজ্ঞার আদেশ এখানে আছেই, কেউ দুই পক্ষের কেউ নামতে পারছে না, এটাই প্রবলেম। অপর পক্ষ তো নামতে পারছে না, মাছ বড় হয়ে যাচ্ছে, আমার পক্ষ তো নামতে পারছে না, কারণ মামলা থাকার কারণে কোনো পক্ষই নামতে পারছে না, কারণ কোনো পক্ষকে মাছ মারার পারমিশন দিচ্ছে না। তবে মাছ মারা যদি এমার্জেন্সি হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা আমি রিসিভার নিয়োগের আবেদন দিতে পারি, যদি কোনো আমার পক্ষ চায়। এটা আমার একটা পরিকল্পনা আছে। তাহলে মাছ মেরে রিসিভারের কাছে থাকবে, হয়তো বা এলাকার মেম্বার বা চেয়ারম্যান। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্ন যখন দেখবেন যে মালিকানা আছে কিন্তু রেকর্ডে প্রবলেম আছে, তাহলে রেকর্ড সংশোধন এটা এসিল্যান্ডও করতে পারে, আবার রেকর্ড সংশোধনেরও কিন্তু মামলা করা যেতে পারে। তো রেকর্ড সংশোধনের মামলা কোর্টে হয় না, রেকর্ড সংশোধনের বিষয়টা এসিল্যান্ড হয়। তবে রেকর্ড সংশোধনী চেয়ে 42 ধারায় কি ডিক্লারেশন চাওয়া যায় যে এইটার মালিক আমি, কিন্তু ভুল ক্রমে এটা এইভাবে আছে, জাস্ট এতটুকুই ডিক্রিতে আসলেই হয়ে যাবে, ঘোষণা চাইবো। ঠিক আছে? তো এটা প্রবলেম ছিল এরকম, আর সমাধান এরকম। এরপরে আমরা পরের প্রশ্ন দেখি। এক ব্যক্তি আপনার নিকটে এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। এখনো বোঝা যাচ্ছে না 9 ধারা না 8 ধারায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন, তার মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আপনার। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন? এখানে দেখেন, এই প্রশ্নটা প্রবলেমেটিক, কিন্তু আপনাকে জানতে হবে একটা আরজিতে কি কি বিষয় থাকতে পারে, মানে আরজির এলিমেন্ট কি কি। যেমন আমি গত ক্লাস টেস্টে প্রশ্ন করেছিলাম দরখাস্তে কি কি থাকবে, তো এখানে আরজিতে কি কি থাকবে বলা হয়েছে। তো এই যে নোট আপনারা দেখছেন, এই নোটের সর্বশেষ পৃষ্ঠায় কিন্তু লিস্ট দেওয়া আছে। তো লিস্ট আছে কি কি থাকবে, তো এইগুলো আপনাকে জেনে নিতে হবে। আরো কিছু বিষয় জেনে নিতে হবে, মামলা ফাইলিং এর সময় একজন ক্লায়েন্টের থেকে কি কি তথ্য নিলে আপনার ফাইলিংটা ভালো হবে, বা ফাইলিং করতে তো তথ্য জানতেই হবে। এই তো বিষয়। তো এইটা আসলে প্রবলেমেটিক প্রশ্ন না, এটা অনেকটা ড্রাফটিং এর উপরে থিওরিটিক্যাল কোশ্চেন। পরের প্রশ্ন, উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিরোধীয় সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে। বিবাদী বলছে কারণ তিনি উক্ত সম্পত্তি
প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তো এখানে বিবাদী লিখিত জবাব দিল এবং বলছে যে তার মালিকানা আছে এখানে, মালিকানা আছে বলেই তো বেদখল করেছি আমি, বিবাদী এই কথা বলছে। তো এখানে সে বলছে প্রকৃত মালিকের কাছ থেকে আমি কিনেছি। তো এইটা বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মূল্যায়ন করবেন বলতে এখানে আপনি মামলায় সাক্ষী প্রমাণের পরে যে আর্গুমেন্টের সময় তার যে যুক্তি এটা কিভাবে মূল্যায়ন করবেন সেটা বলা হচ্ছে। না, আর্গুমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নটা করা হয়েছে। এটা যেহেতু বিগত সালের প্রশ্ন, সেহেতু আমি এটা এইভাবেই দিয়েছি। তো দেখেন এখানে কি কি জেনে নেব সেটা তো লেখা আছে লিস্টে, আপনারা দেখলেন। আর যেতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করব সেটাই দেখলেন। খ নম্বর উত্তরে যেটা আসছে, বিবাদী সত্য দাবি সংক্রান্ত চুক্তির মূল্যায়ন, যেখানে 9 ধারার বিধান মধ্যে আপনি মামলা করেছেন, সে বলছে আমার সত্য আছে। এখন পয়েন্টটা কি বলেন তো, কে বলবেন? আপনার এখানে মামলা জেতার সম্ভাবনা কেমন? 9 ধারার মামলা, বিবাদী বলছে আমার সত্য আছে, কে বলবেন? হ্যাঁ, রনি আপু বলেন। তার 9 ধারার মামলায় তো সত্যর ব্যাপারে কোনো কথা হবে না, এখানে তো দখল বেদখলের ব্যাপার। তো হ্যাঁ। যতই উনি জবাবে বলুক যে আমি এটার মূল মালিক, তো আদালত হুম, 9 ধারায় আগে দখলটা দিয়ে দেবে যিনি হুম। বাদী। এরপর ও বলবে যে আপনি মূল মালিক হলে আপনি 8 ধারায় সত্যের মামলা করেন। বিবাদীর জন্য যেটা থাকবে মানে ডিগ্রিটা আমাদের মানে যে বাদী 9 ধারায় করলো সেই পাবে। তার মানে এখানে যদি আপনার তার যে ক্লায়েন্ট কাগজপত্রগুলো ঠিক সেই মামলায় ডিগ্রি পাবে, কারণ আপনার একটাই পয়েন্ট, 9 ধারায় তার সত্য আছে এটা বলার সুযোগ নেই। কারণ তার না, সত্য আছে ঠিক আছে, তার সত্য আছে ঠিক আছে, সে সত্য দখলের জন্য আদালতের শরণাপন্ন হতে পারতেন, কিন্তু সে বাহুবলে অবৈধভাবে কেন আমার ক্লায়েন্টকে তার দখলীয় সম্পত্তি থেকে সরালো? এটা হবে মূল পয়েন্ট। আর বেশি কথা বলা দরকার হবে না কোর্টে, তাহলেই ডিগ্রি চলে আসবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে দেখেন বুঝছি। এই প্রশ্নটা কিন্তু সূক্ষ্ম একটা জায়গা আছে, এই পয়েন্ট, মানে প্রবলেমেটিক প্রশ্নটা ধরতে পারতে বা উত্তর করতে হলে আপনাকে এই তথ্যটা জানতে হবে যে 9 ধারায় সত্য দাবি করুক বা না করুক এটা কোনো ম্যাটারই না, সত্যর বিষয় আসেই না, এটা বিবেচ্য বিষয় না, বলাই আছে। এমসিকিউ নোটে 9 ধারার বিষয়ে বলাই আছে। তো এখানে দেখেন একই কথা কিন্তু এখানেই বলা আছে যে 9 ধারায় শুধুমাত্র পক্ষগণের দখল ও বেদখল বিবেচ্য বিষয়, সত্য বিষয়ে অনুসন্ধান করার সুযোগ নেই। মানে সত্য বিষয়ে অনুসন্ধান করার সুযোগ নেই বলতে সত্য বিষয়ে এখানে সাক্ষী প্রমাণ দেওয়ারই সুযোগ নেই। দখলে ছিল কিনা সেটা বলেন। এখানে বাদী দাবি করছে আমি এত তারিখ পর্যন্ত দখলে ছিলাম এবং আমাকে এত তারিখে বেদখল করা হয়েছে, এই দুইটা যদি প্রমাণ করতে পারে বাদী যে এত তারিখের আগ পর্যন্ত আমি দখলে ছিলাম, এই তারিখে আমাকে এইভাবে বেদখল করেছে যেটা অবৈধ উপায়ে, তাহলেই মামলা ডিগ্রি 9 ধারায় চলে আসবে। এতটুকু স্বচ্ছভাবে। এখন ভাষাটা কি হবে? প্রবলেমেটিক প্রশ্নের অনেকের দেখি ভাষাতে প্রবলেম আছে। তো আপনি নিজের ভাষায় লিখেন বা আমার নোটে যেভাবে আছে সেটা লিখেন অথবা কোনো গাইডের ভাষায় লিখেন। আমি 4টা পয়েন্ট দিতে বলছি প্রবলেমেটিক প্রশ্নে, বেসিক 4টা পয়েন্ট: ঘটনা, বিচার্য বিষয়, তারপরে প্রাসঙ্গিক আইন বা আইনগত আলোচনা, যেটা বা অন্য কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, এবং শেষে সিদ্ধান্ত দেন। অনেকে আবার একটা পয়েন্টের মধ্যে আইনগত আলোচনা ও সিদ্ধান্ত বা প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত বা আইনের আলোকে সিদ্ধান্ত, আপনি যাই দেন না কেন একই কথা। মোট কথা, একজনের পেট ভরাতে হবে। কার পেট ভরাতে হবে? যিনি পরীক্ষার খাতা দেখবেন। এবং পেট ভরানোর সময় নিশ্চয়ই সেটা আপনার সুন্দর করে দিতে হবে। আপনার পরিবেশন খাতা যত সুন্দর হবে, আপনার বাসায় গেস্ট আসলে একটা খাবার যেমন সুন্দর করে পরিবেশন করেন সেভাবে আপনাকে পরিবেশন করতে হবে। খাতার চেহারা যদি সুন্দর হয়, পরিবেশন যদি সুন্দর হয়, আপনার নম্বর বেশি পাবেন। এখন একজন পরীক্ষক আপনার গেস্টের মতো মনে করতে হবে, যা তার খাতায় আপনি এমন কিছু ঢেলে দেন যেটা কনভিন্সড হয়ে তিনি আপনাকে নম্বর বেশি দিবেন। তো এটা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্নের জায়গা এমনই যে আপনি মানে 5-এ 5 পেতে পারেন। তো এইটা প্রথম পয়েন্ট থেকে প্রবলেমেটিক প্রশ্ন। ডিক্লারেটরি শুট থেকে যে প্রবলেমেটিক প্রশ্ন আছে, সেখানে আমরা দেখি যে ক খ এর সত্য অস্বীকার পূর্বক খ কে 1 খণ্ড জমি থেকে বেদখল করে। তাহলে সত্য অস্বীকার করে বেদখল করছে একই কথা।
সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার মামলা দায়ের করে। সংশ্লিষ্ট ধারার উত্তেজ্য দিয়ে উক্ত মামলার আইনগত পরিণতি বর্ণনা করুন। এখানে দেখেন এই চাওয়াতে প্রবলেম কি, এখানে প্রবলেম আছে কি আপনাকে একটা সিচুয়েশন দিবে, সিচুয়েশন দিয়ে এখানে বলছে মামলার পরিণতি কি হবে, মামলার ডিগ্রি পাবে কি না। তো এখানে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ডিগ্রি পাবে কিনা। কে বলতে পারবেন ডিগ্রি পাবে কিনা? শিবলি ভাই বলেন ডিগ্রি পাবে কিনা এটাতে। না, তিনি ডিগ্রি পাবেন না, কারণ তিনি যেহেতু এখানে তার সত্য তিনি দাবি করেননি, তিনি শুধু তারই দাবি করেছেন, সরি, সত্য দাবি করেছেন, কিন্তু উনি আহ, ওনার যে ইয়ে আছে, ঘোষণা দাবি করেননি, উনি ঘোষণা দাবি করেননি। ঘোষণাই তো সত্য আছে চাচ্ছে, মর্মে। সত্য সত্য আছে মর্মে ঘোষণা পাওয়ার মামলা করেছেন। আচ্ছা, বলেন। তাহলে পাবেন, পাবেন, ডিগ্রি পাবেন, হ্যাঁ, খ পাবেন ডিগ্রি। সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার মামলা করেন, ঠিক আছে, এটা তো বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা আমি মিলন সরি আমি বলতে পারিনি, আমি এখন বলতে চেষ্টা করছি। যেহেতু তিনি বলেন। সত্য দাবি করেছেন, কিন্তু উনি আহ, উম, সত্য স্বীকার হবে, একটু কনফিউজিং লাগছে, এটা আমি ফিক করলাম। আচ্ছা, আচ্ছা, মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার উনি তো সত্য ঘোষণার মামলা চাইছে, কিন্তু উনি তো তার আগেই বেদখল হয়ে গেছে, কিন্তু আনুষঙ্গিক প্রতিকার হিসাবে ওকে দখল ফেরত চাইতে হবে। তাহলে কোন ধারাতেও যেতে হবে? আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দখল ফেরত না চাইলে তো আদালত মূল মামলায় মানে মূল প্রতিকার প্রদান করবেন, আনুষঙ্গিক প্রতিকার না চাইলে মূল প্রতিকার প্রদান করবেন। তাহলে এখানে কোন ধারায় মামলা করতে হতো তাকে? আচ্ছা, 8 এবং 42 দুইটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, 8 ও 42, কিন্তু ইনি কত ধারায় মামলা করেছেন? তো ইনি স্যার হলো সত্য আছে মর্মে হলো শুধু 8 ধারায় করেছে সম্ভবত। কথা হলো সবকিছু ঠিক ছিল, শেষে এসে গুলিয়ে ফেললেন। এখানে বলছে খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে ও মর্মে ও, ঘোষণা পাওয়ার মামলা করেছেন। তাহলে কত ধারায় মামলা করেছেন? 42 ধারা চাইছে শুধু মনে হয়। শুধু মনে হয় কেন, 42 আবার ধারায় কনফিডেন্টলি বলেন। ঘোষণা আছে। তো 42 ধারায় ঘোষণা মামলা স্যার উনি 42 ধারা। করেছেন। এখানে 8 ধারা মিসিং আছে, 8 ধারা মিসিং থাকার কারণে তিনি কি পাবেন না, ডিগ্রি পাবেন হ্যাঁ, না, ওটা মূল আইনগত প্রতিকার পাবে না। পরিণতি এটা কথা। এখন এই কথাটা আপনাকে লিখতে হবে গুছিয়ে। জি, তাহলে দেখেন প্রবলেমেটিক প্রশ্ন জি। কেন বুঝতে পারবেন না, খুবই সহজ তো জিনিস, প্রবলেমেটিক প্রশ্ন ধরাটা খুবই সহজ। এইভাবে যদি আপনি জানেন তথ্যটা, এখন আপনার যদি জানা নাই যে হ্যাঁ কখন 42-এর সাথে 8 হয় কখন 8 হয় না, যখন বেদখল হয়ে যায় তখন ডেফিনেটলি 8ও লাগবে, আর যখন দখল আছে আমার কিন্তু বেদখল করার চেষ্টা করছে, একটা পসিবিলিটি তৈরি হয়েছে বেদখল করে দেবে আমাকে, আমি ভয় পাচ্ছি, তখন আমি ঘোষণা চেয়ে আমার সম্পত্তিটাকে কি করে দিলাম, একটা এক্সট্রা একটা সুরক্ষার ব্যবস্থা করলাম যেন আমাকে বেদখল করতে না পারে। তাহলে ঘোষণা থাকলে, কোর্টের ডিক্রি থাকলে আর প্রবলেম হবে না। অথবা আমি কি চাইতে পারি, এখানে বেদখল করার চেষ্টা করছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা আমি করতে পারি যেন আমার সম্পত্তিতে উঠতে না পারে। ওকে, দেখেন এই প্রশ্নটাকে যদি আমি একটু ভিন্নভাবে বলি, যে ক খ এর সত্য অস্বীকার পূর্বক খ কে এক খণ্ড জমি থেকে বেদখল করার চেষ্টা করছে, লিখলাম আমি জমি থেকে বেদখল করার চেষ্টা করছে, এখনো বেদখল করেনি, ঠিক আছে, এখন বেদখল করার চেষ্টা করছে, এই অবস্থায় যার সম্পত্তি, যার দখল আছে সত্ত্ব আছে, তার কি করা উচিত? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে বা সত্য ঘোষণার মামলা করতে পারে। ঠিক আছে, চিরস্থায়ী যদি নিষেধাজ্ঞার মামলা করে তাহলে একটা ডিক্রি পেল, এখানে সে আর কেউ উঠতে পারবে না। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি থাকার পরেও কেউ যদি ওই সম্পত্তিতে উঠে, তাহলে জাস্ট এই ডিক্রিটা মাধ্যমে যদি জারির একটা প্রার্থনা করা হয় এবং জারির প্রার্থনার মাধ্যমে কি করতে পারবে, ওই ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ঘোষণা করে তাকে জেলে ঢুকিয়ে দিতে পারবে 3 মাসের বা 6 মাসের। কারণ কোর্টের যেখানে ডিক্রি আছে সেখানে কেউ যদি আবার ডিস্টার্ব করে তাহলে কিন্তু সিভিল প্রাইজনে যেতে হবে। ঠিক আছে, তো এখানে
যদি বেদখল করার চেষ্টা করছে বেদখল হয়নি, তাহলে অপশন কিন্তু অনেক থাকছে। কি থাকছে? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবে, তারপরে ঘোষণামূলক ডিক্রির মামলা করতে পারবে, তারপরে 144 ধারার মামলা করতে পারবে বা 145 ধারার মামলা করতে পারবে। কোথায়? নির্বাহী কোর্টে, ফৌজদারি কার্যবিধির অনেকগুলো অপশন থাকছে। বুঝতে পারলেন বিষয়টা? তো এখানে যেহেতু বলে দেওয়াই আছে পরের লাইনে, যে খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার শর্ত আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে, তার মানে এখানে কি প্রতিকার, সেটা প্রতিকারটা নির্দিষ্ট করে দিয়েছে এখানে। আপনার মামলা করেই ফেলেছে, আর এখানে কি মামলা করব এটার চিন্তা করার দরকার হচ্ছে না। এই মামলায় আপনি প্রতিকার আর পাচ্ছেন কিনা? এই মামলার প্রতিকার পাওয়া যাবে না, তবে যদি এর সাথে আর্জি সংশোধন করে অ্যাড ভলোরম কোর্ট ফি দিয়ে 8 ধারা যুক্ত করে, সেক্ষেত্রে এই মামলাতেই প্রতিকার পেতে পারে। এখন এত এত উচ্চ লেভেলে আপনার, এত উচ্চ লেভেলে আপনাকে কি করতে হবে না, অ্যান্সার করতে হবে না, জাস্ট এটা প্রতিকার পাবে কিনা দ্যাটস ফাইন। এখন সে যদি 8 ধারায় মামলা করতো প্রতিকার পেতো, এতটুকু ইরিলিভেন্ট, বলার দরকার নাই। যতটুকু প্রশ্ন করবে ততটুকুর উত্তর করবেন তাহলেই হবে। বেশি অ্যান্সার করতে গিয়ে যদি আপনার প্রশ্ন ভুল হয়ে যায় তাহলে প্রবলেম। তাহলে এই যে প্রবলেমেটিক প্রশ্ন, এই প্রবলেমেটিক প্রশ্নকে কিন্তু আমি এখানে 8 ধারায় করলে হতো কিনা এই লাইনটা যুক্ত করে প্রশ্ন করতে পারি। ঠিক আছে? এখানে যদি বলি যে খ সংক্ষিপ্ত হয়ে উক্ত সম্পত্তিতে তার আছে মর্মে ঘোষণা পাওয়া এবং দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করে, তাহলে এখানে দুইটা উল্লেখ করে দিলাম, আনুষঙ্গিক প্রতিকার সহ মামলা করেছে বলে দিলাম, তাহলে তো আইনগত পরিণতি কি ডিগ্রি পাবে। তার মানে এই প্রবলেমেটিক প্রশ্নটাকে ঘুরিয়ে পেঁচিয়ে 2-3 ধরনের করা যেতে পারে। ঠিক আছে? তখন আপনাদেরকে বুঝে নিতে হবে। তা দেখেন, আমার বিগত যে ক্লাস টেস্ট গুলো হয়েছে, সেই ক্লাস টেস্ট গুলোর প্রতিটা ক্লাস টেস্ট কিন্তু কোনো না কোনো যে বিশেষ করে 90%, কিছু হয়তো একেবারে নতুন, তো 90% যে প্রবলেমেটিক প্রশ্ন ছিল আমার বিগত ক্লাস টেস্ট গুলোতে, সেগুলোতে কি দেখিয়েছি আমি? কোনো না কোনো একটা প্রশ্নের আলোকেই তৈরি করেছি, সেখানে একটু আমি মডিফাই করেছি, চেঞ্জ করেছি। এই চেঞ্জটা আপনারা ধরতে পারছেন কিনা, এক। আর দুই হচ্ছে, এই পরিবর্তনের আলোকে আপনি স্টেপ নিতে পারছেন কিনা, মানে আপনি উত্তরটা সঠিক করতে পারছেন কিনা, এটা আমি ট্রাই করছি। কারণ বাংলাদেশ বার কাউন্সিল যে পরীক্ষাটা নিবে আপনাদের, সেখানে কি প্রবলেমেটিক প্রশ্ন হবে কেউ বলতে পারবে না এটা। এখন এই লেভেলের কঠিন প্রশ্ন হচ্ছে, তাই আপনাকে সেইভাবে প্রস্তুত হতে হবে, সজাগ থাকতে হবে চারিদিক দিয়ে। এরপরে আমরা নিষেধাজ্ঞার, এখানে দেখেন, এক্স ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে, সেগুলো তিনি পেটেন্ট প্লাম্বগ ক্রুসিবল নামে বাজারজাত করে, যদিও সেগুলো কার্যত কখনো পেটেন্ট করা হয়নি। তাহলে এখানে পেটেন্ট করা হয়নি, পেটেন্ট মানে আইন দ্বারা সেই আবিষ্কার বা ইনোভেশনকে কি করা হয়নি, সুরক্ষিত করা হয়নি। তাহলে যে জিনিস পেটেন্ট করাই হয়নি সেখানে তো তিনি আইনের কোনো সাহায্য পেতেই পারেন না। তাহলে উহাই একই নামে তার তৈরি ক্রুসিবল বাজারজাত করা শুরু করলো, এক্ষেত্রে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত প্রতিকার কি? এখানে তার কোনো প্রতিকার নাই, কারণ তার যে পেটেন্ট প্লাম্বক ক্রুসিবল, এইটা তিনি বাজারজাত ঠিকই করেছেন, কিন্তু তিনি পেটেন্ট করেননি। পেটেন্টের আলোকে তিনি কি করছেন? মানুষের সাথে ধোঁকাবাজি করছেন। কারণ তিনি পেটেন্ট করেননি কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এটা পেটেন্ট করা হয়েছে। ওআই হয়তো বা বুঝতে পেরেছে, তাই ওআই এই সুযোগটা নিয়েছে, তার পণ্য নকল করা শুরু করেছে। তো আপনার একটা পণ্য নকল আটকানোর জন্য আপনাকে কি করতে হবে? আগে তো পেটেন্ট করতে হবে, বা একটা কপি আটকানোর জন্য কপিরাইট করতে হবে। কপিরাইট না করলে কি করতে পারবেন না আপনি? অন্যের জিনিস হুবহু কপি করতে পারবেন না। তো এখানে কোনো প্রতিকার নাই। আর এখানে যদি পেটেন্ট করা থাকতো তাহলে কিন্তু তিনি প্রতিকার পেতেন। কি প্রতিকার পেতেন? তিনি নিষেধাজ্ঞার ঘোষণা পেতেন। তাহলে এখন একটু বিরতিতে আমরা চলে যাব, এই প্রশ্নটা পড়া যায় কিনা দেখি। এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে, ওয়াই যার ওপর তামাদি আইনের চতুর্থ খণ্ডের বিধান অনুসারে অধিকার অর্জন করে, তার মানে সুখাধিকার পেয়েছে, এক্ষেত্রে এক্স এর বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকার কি?
এটা আপনারা একটু ভাবতে থাকেন, দেখতে থাকেন। আমরা বিরতির পরে আবার শুরু করব ক্লাস। তো শিওর স্যার। যেটা পড়ছিলাম যে এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে যে ওয়াই, যার উপর লিমিটেশন অ্যাক্টের চতুর্থ খণ্ডের বিধান অনুসারে অধিকার অর্জন করেছে, মানে সুখাধিকার আছে। এখন সুখাধিকার আছে, এরকম ক্ষেত্রে এক্স সুখাধিকারে বাধা সৃষ্টি করছে, তাহলে ওয়াই এর প্রতিকার কি? তো সুখাধিকারকে টার্গেট করে এইটা তৈরি করা। তো এইটা রিসেন্ট কোনো প্রশ্ন না, এটা আমার তৈরি করা প্রশ্ন, বুঝতে পারছেন? সুখাধিকার বিষয় যেহেতু পড়িয়েছি, তো এই টাইপের প্রশ্ন যদি প্রবলেমেটিক প্রশ্ন হিসেবে, সিচুয়েশনাল কোশ্চেন হিসেবে দেওয়া হয়, আপনারা কেমন রেসপন্স করেন সেটা দেখার জন্য। এখন বলতে পারেন যে এই ধরনের প্রশ্ন কি আসবে, আসতেও পারে, নাও আসতে পারবে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার এটা শিখে রাখলে বাস্তবে কোর্টে আপনার অনেক কাজে লাগবে। আমি এগুলো কোথায় পাচ্ছি? আমি কোর্টে প্র্যাকটিস করছি এবং নতুন নতুন বিষয় শিখছি, তার আলোকে কিন্তু এগুলো আমি তৈরি করতে পারছি। না হলে এই ধরনের আইডিয়া না থাকলে তো একটা ভেগ কোশ্চেন তৈরি করা হয়ে যাবে, মানে না বুঝে প্রশ্ন করলে সেই প্রশ্ন তো কোনো অর্থ থাকবে না। বুঝে বুঝে করছি। তো এখানে আমার এটা প্লাস পয়েন্ট যে আমি কোর্টে প্র্যাকটিসও করছি, প্লাস আপনাদেরকে শেখাচ্ছি। এই কারণে আপনি কোর্ট রিলেটেড প্র্যাকটিক্যাল নলেজটাও পাচ্ছেন আপনারা। তো এই প্রশ্ন দেখেন আমি কিভাবে উত্তর করেছি। প্রাসঙ্গিক আইনে এখানে 55 ধারার বিধানে কথা বলেছি, কারণ আপনার যদি সুখাধিকার থাকে এবং এই সুখাধিকারকেও যদি ভঙ্গ করতে চায়, তাহলে আপনাকে কি করতে হবে? যেহেতু একটা জিনিস নির্মাণ হয়ে গেছে, তাই আপনাকে ম্যান্ডেটরি ইনজাংশন চাইতে হবে, এবং ম্যান্ডেটরি ইনজাংশনের সাপোর্ট হিসাবে আপনাকে সুখাধিকার আছে এই বিষয়টা আপনাকে নিয়ে আসতে হবে। তাই এখানে ম্যান্ডেটরি ইনজাংশনের কথা বলতে হবে, আর এখানে যে সুখাধিকারের কথা উল্লেখ করে আপনার কথাটা বলতে হবে, কারণ সুখাধিকার আছে সেখানে কেউ তো বাধা সৃষ্টি করতে পারবে না। আর যেহেতু সে নতুন ভবন নির্মাণ করে ফেলেইছে, তাহলে বাস্তবে কি চাওয়া হচ্ছে? মনে করেন যে একজন ব্যক্তি আইন জানে না, তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি যে রাস্তায় চলাচল করছেন সেই রাস্তায় তো আরেকজন বাড়ি নির্মাণ করলো, আপনি কি চান? স্যার আমি তো চলতে পারছি না, ওই বাড়ি যে নির্মাণ করেছে ওয়াল একটা তুলেছে ওইটা ভেঙে দেন, আমার রাস্তাটা ঠিকভাবে যাওয়ার ব্যবস্থা করে দেন। একটা সাধারণ মানুষও তো এই কথা বলবে যে আমার রাস্তা ক্লিয়ার করে দেন, যে ওয়ালটা তুলেছে ওয়ালটা ভেঙে দেন, এটা একটা সাধারণ মানুষই চাইবে। তো সেটাই চাইতে হবে, এবং সেটা চাইতে হবে কি করে? ম্যান্ডেটরি ইনজাংশনের মাধ্যমে। আমি সুখাধিকার সুখাধিকারকে মানে প্রবলেম হিসেবে, সিচুয়েশন হিসেবে রাখছি, কিন্তু চাইতে হবে কি আপনার মাথায় আসবে না যদি এভাবে আপনি না বুঝেন। তবে বাস্তব যদি চিন্তা করেন, একটা মানুষ রাস্তা ঘিরলে বলবে যে "এই রাস্তাটা ভেঙে দেন", বা আমি একটা টিউবওয়েলে বা একটা নলকূপে পানি খাচ্ছিলাম, এই পানি খাওয়া বন্ধ করে দিয়েছে আমার, সেক্ষেত্রে এখানেও নিষেধাজ্ঞা করা যাবে যেন বাধা না দেয়, কারণ সুখাধিকার সেটা। আর আজকে ড্রাফটিং নিয়ে কথা হবে না, ড্রাফটিং নিয়ে আমি আলাদা একটা ছোট আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, তখন ড্রাফটিং নিয়ে কথা হবে নেক্সট ক্লাসে। এবং আশা করি এরপরে আর ড্রাফটিং এর ভয়টা আপনাদের খুব একটা থাকবে না। তো নেক্সট ক্লাসটা অনেক চমৎকার হবে, নতুন একটা পিডিএফ এর উপরে ক্লাস হবে, এবং পিডিএফটা আমি ক্লাসের আগ মুহূর্তে দিয়ে দিব। পিডিএফ এর কাজটা চলছে। পেনাল কোডের যদি আমরা প্রবলেমেটিক প্রশ্নগুলো একটু লক্ষ্য করি, তাহলে আমরা কিছুটা ধারণা পাই। প্রথমে থিওরিটিক্যাল কোশ্চেন আছে। এখানে প্রথমে যে আমি পানিশমেন্ট, এই পয়েন্ট থেকে আপনাদেরকে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছিলাম, সেইটা কি? যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম। তো এখানে লেখা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হয়, কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম দিয়ে ফেলেছেন একজন, সেক্ষেত্রে সেটা কি হবে? তাহলে দেখেন, এই ধরনের একটা টপিকের উপরে জাস্ট 53 ধারাকে টার্গেট করেও আমি একটা প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করেছি। তো আপনাদের যারা এই 53 ধারা এটা জানতেন যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম, এটা আইনের কথা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই, আবেগের কোনো জায়গা নাই আইনে। এখন যদি অনেকে উত্তর করেছেন যেহেতু বয়স বেশি, বৃদ্ধর, আপনাদের মনে পড়ছে কিনা যে একজন বৃদ্ধ ব্যক্তি তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় কি করেছেন? তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, ঠিকই, কিন্তু দিয়েছেন বিনাশ্রম।
তো এটা বৈধ হয়েছে কিনা, এটা অবশ্য অবৈধ। অনেকেই বৈধ বলেছেন, কারণ এখানে আবেগের একটা জায়গা নিয়ে চলে আসছেন আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য, কিন্তু আইনে আবেগের জায়গা নেই। তো এই ধরনের প্রশ্ন করলে আপনাদের উত্তর করতে পারতে হবে। এখন এখান থেকে আরো কি প্রশ্ন হতে পারে, যেমন এখানে দেখেন ফরফেচার অফ প্রপার্টি আছে, ফাইন আছে, তারপরে এখানে ট্রান্সপোর্টেশন আছে। এখন যদি দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন দিয়েছে এই টাইপের কোনো যদি একটা প্রশ্ন দেওয়া হয়, তাহলে আপনি বলতে পারবেন যে এইটা তো আর বর্তমানে কোনো বলবৎ দণ্ড নয়, এটা বাতিল হয়ে গেছে। তারপরে যদি বলা হয় ফাইনের পরিবর্তে কম্পেনসেশনের কথা বলা হয়, কম্পেনসেশন পেনাল কোডে দেওয়ার সুযোগ নেই, ক্রিমিনাল মামলায় দেওয়ার সুযোগ নেই। তো এইভাবে আপনাদের উত্তর করতে হবে। তাহলে মূল তথ্যটা যদি জানেন আর যদি ভাষা জানেন এবং প্রবলেমেটিক প্রশ্ন উত্তর করার ফরম্যাটটা আপনার জানা থাকে, তাহলে তো প্রবলেম নাই। মূল প্রবলেমটাই আপনাদের কি, আপনারা তথ্য জানেন না, ধারার কনসেপ্ট ক্লিয়ার নাই। ধারার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনার তো উত্তর করে আসতে পারার কথা। পরের টপিকে চলে যাই। এই টপিকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এখান থেকে প্রশ্ন এবার আপনাদের বার কাউন্সিলের আসার ভালো সম্ভাবনা আছে। মানে এই টপিক থেকে প্রশ্ন আসবে আসবে করে আসছে না, তবে রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে না আসলেও প্রশ্ন এসেছে আপনার জেনারেল এক্সেপশনস থেকে, ছোট প্রশ্ন এসেছে। তো এখানে দেখেন যে এক্স ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। ধারালো চাপাতি খুবই মারাত্মক একটা অস্ত্র, খুবই ধারালো। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন। একটি গুলি ছুড়লো, যা ওয়াই এর গালে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন। তাহলে প্রথমটা যেহেতু গায়ে লেগেছে, পরেরটার গুলি করার দরকার কি ছিল, এবং ওয়াই মারা যায়। তাহলে দ্বিতীয় গুলিটা যদি না করতো, তাহলে হয়তো ওয়াই বেঁচে থাকতো, তাহলে প্রাইভেট ডিফেন্স পাওয়া যেত। তো দ্বিতীয় গুলি যখনই করেছে এবং সেটাতে যেহেতু মারা গেছে, এটা তার প্রাইভেট ডিফেন্স ক্লেম করা যাচ্ছে না। এই ধরনের উত্তর আছে এখানে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে এখানে যে বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি, বোঝা যাচ্ছে পাবেন না, কারণ দ্বিতীয় গুলি তিনি কেন করলেন। তারপরে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে, তাকে অপহরণ করা হবে এই ভেবে। এক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করায় পেনাল কোড এ প্রদত্ত আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের অধিকার হবে কিনা। দুইটা প্রশ্নের আপনারা উত্তর দেখলেই বুঝতে পারবেন যে এইটা কোন জায়গাকে টার্গেট করে উত্তরগুলো সাজানো হয়েছে বা প্রশ্নটা করা হয়েছে। দেখেন এখানে 99 ধারায় বলা হচ্ছে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। আমি যে একটু আগে বললাম যে প্রথম গুলি করা ঠিক ছিল নিজের আত্মরক্ষার জন্য, দ্বিতীয় গুলি তিনি কেন করলেন? এই দ্বিতীয় গুলি কেন করলেন মানে প্রথম থেকে দ্বিতীয়তে যখন গেলেন তখন সীমা অতিক্রম করলেন। আর সীমা অতিক্রম সম্পর্কে কোথায় বলা আছে? 99 ধারায়। তাহলে আপনাকে 99 ধারার আলোচনাটা সংক্ষেপে করতেই হচ্ছে, না হলে আপনার তো মুখের কথা দিয়ে হবে না, আইনের কথা বলতে হবে 99 ধারায় যেহেতু আছে। তো এখানে আমি একথাই বলেছি যে প্রথম গুলি ছড়ার মাধ্যমে যথাযথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলেন, কিন্তু প্রথম গুলিটি ওয়ের গায়ে লাগার পরও সত্ত্বেও পরবর্তীতে এই দ্বিতীয় গুলিটি ছোড়ার ফলে ওয়াইয়ের মৃত্যু ঘটার মাধ্যমে ঘটনার মাধ্যমে আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছেন। তাহলে এই কথাটা আমরা বলতে পারি। তো এখানে কালপেবল হোমিসাইডের জন্য তিনি কিন্তু শাস্তি পাবেন। পরেরটাতে যেটা বলা হচ্ছে যে 102 ধারা দেহ রক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কে বর্ণিত হয়েছে। তো কখন একটা অধিকার তৈরি হবে এবং কতক্ষণ থাকবে? 102 ধারার বিশ্লেষণ করলে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যাচ্ছে যে যেহেতু এক্স ডাকাত দলের দ্বারা নিজেকে প্রহিত, প্রহিত মানে মার খাবে বলে, তথা অপহরণ, সরি, প্রহিত বলতে অপহরণের কথা বলা হচ্ছে, প্রহিত বলতে অপহরণ। দেখেন ভাষাটা কেমন ভাবে ইউজ করা হয়েছে, এটি একটি বিগত সালের প্রশ্ন কিন্তু। তাহলে প্রহিত বলতে অপহৃত, এটা বোঝানো হচ্ছে। হওয়া হতে, অপহৃত হওয়া হতে রক্ষার জন্য নিরুপায় হয়ে উক্ত ডাকাত দলের চরিত্র সম্পর্কে অবগত
অবগত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে, তাহলে তিনি কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স এখানে দাবি করতে পারবে। কারণ সে কোর্টে একজন ডাকাত আইন জানে না, কিন্তু বলবে, সে সিচুয়েশনটা বলবে যে স্যার, আমি যদি তাদের সাথে না যেতাম তাহলে আমাকে তুলে নিয়ে চলে যেত, তা আমি নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি তাদের সাথে গেছি, যা আপাতত বাঁচি, পরে কি হবে সেটা দেখা যাবে। এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সে চাইতে পারবে, এটা 102 ধারায় বলা আছে। প্রথম ক্ষেত্রে হলো না, দ্বিতীয় ক্ষেত্রে হলো। তো প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন যদি চিন্তা করি, মডিফাই করে কিন্তু একটু অন্যরকম করা যেতেই পারে, নাম পরিবর্তন করা বা সিচুয়েশন পরিবর্তন করা। তাহলে আপনাকে 99 ধারা এবং 102 ধারা কি, এর কনসেপ্ট কি, পুরো ক্লিয়ার হতে হবে এবং এর ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে। একটা ব্যবহার আমি দেখালাম, আরো ব্যবহার অন্যভাবে আসতে পারে, তখন আপনাকে সেইভাবে লিখতে হবে। যেমন কামরুজ্জামান ভাই আগে প্রবলেমেটিক প্রশ্নে প্রবলেম হতো, হয়তোবা 4টার মধ্যে 2টা পারতেন, 2টা পারতেন না, একটা পারতেন না, এরকম হতো। পলিয়াপুরে এরকম হতো। কিন্তু ওনারা এখন বুঝতে পারছেন, বুঝতে পারার কারণ ওনারা চর্চা করছেন, নোটটা ভালোভাবে পড়ছেন, আমার প্রশ্ন করার প্যাটার্ন বোঝার চেষ্টা করছেন। তারপরে ওনাদের কাছে হয়তো বা কালেকশনে কোনো গাইডও আছে, যে গাইড থেকে আরো ওনারা প্রবলেমেটিক প্রশ্ন বাসায় প্র্যাকটিস করছেন, সে প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে শানিত করছেন। অ্যাবেটমেন্ট থেকে এ বি এবং সি বিষ প্রয়োগে, মানে বিষ খাইয়ে জেড এর মৃত্যু ঘটানোর জন্য ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের অংশ হিসাবে এ বিষ সংগ্রহ করার জন্য বি কে টাকা দেয়, তাহলে এখানে ফান্ডিং কে করলো? এ শুধু টাকা দিল, আর বি বিষ সংগ্রহ করে সি কে দিল, এবং সি জেড কে বিষ খাইয়ে বা বিষ প্রয়োগ করে হত্যা করলো। তাহলে তিনজন, এ দিল টাকা, বি বিষটা কিনলো বা সংগ্রহ করলো টাকা দিয়ে, এবং সি অ্যাকচুয়ালি জেড কে বিষ খাওয়ালো। তিনজন, তিন কাজের মাধ্যমে আউটপুটটা কি হলো? আউটপুটটা হচ্ছে জেড এর মৃত্যু। তাহলে জেড এর মৃত্যুর জন্য এ বি এবং সি কে কিভাবে দায় দায়িত্ব এদের কি হবে? তাহলে এখানে জয়েন্ট লাইবিলিটির একটা বিষয় আসছে অ্যাবেটমেন্টের মাধ্যমে। তো এই প্রশ্নের উত্তর দেখেন কিভাবে করা হয়েছে। এখানে এই যে আগের ফরম্যাটে উত্তর লেখা আছে, আপনারা ঘটনা লিখবেন, এখানে লিখবেন বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয়, এখানে প্রাসঙ্গিক আইন 107 ধারা অ্যাবেটমেন্টের কথা বলবেন। তারপর এখানে অ্যাবেটমেন্টের 107, এবং যেহেতু খুন হয়েছে, 107 ধারায় অ্যাবেটমেন্টের বিষয়টা আসবে 302 খুনের জন্য, এবং 109 ধারায় প্রত্যেকের সমান কি শাস্তি হবে। তো এখানে এক একজন এক এক কাজ করলেও, এখানে যেহেতু সহযোগিতা করেছে, আহ, মূল খুনটা কে করেছে? সি। কিন্তু এ বি এই বিষটা এনে দিতে সহযোগিতা করেছে। হয়তোবা বি বা সি এর কাছে সেই পরিমাণ টাকা নাই যে টাকাটা এর কাছে আছে, কন্ট্রিবিউশন এখানে সমান। তাই এ বি কিন্তু অ্যাবেটমেন্ট এর দায়ী দায়ী হচ্ছে, আর সি কিন্তু ডিরেক্ট খুনের জন্য দায়ী হচ্ছে। তাহলে চার্জ গঠন করা হবে 103, সরি, 109 এবং 302। তাহলে 302 এর সাথে 109 অ্যাবেটমেন্টের জন্য অন্যদেরও কিন্তু অনুরূপ শাস্তি হতে পারে। তার মানে তিনজনেরই কিন্তু এখানে ফাঁসি বা মৃত্যুদণ্ড হতে পারে। এখন এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতো, কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া যেতে পারে এই প্রশ্নটা? এই প্রশ্নটা এ বি এবং সি, এই তিনজনের মধ্যে এ এবং এ বি এবং সি কে হয়তো বা প্ররোচনা দিচ্ছে জেডকে খুন করতে। এখন এর মধ্যে একজন রাজি হলো, একজন রাজি হলো না, এরকম একটা সিচুয়েশন তৈরি করলাম, দিয়ে শেষ পর্যন্ত জেডকে মারা হলো না, কিন্তু এদের ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গেল। তো ষড়যন্ত্র করলেও এটা হচ্ছে ইনচয়েড ক্রাইম, ষড়যন্ত্র করলেও কিন্তু এদেরকে সাজা দেওয়া যাবে। ষড়যন্ত্রের জন্য যে সাজা, সেটা ওই, এই প্রশ্নটাকে ঘুরিয়ে জাস্ট ষড়যন্ত্রে এবং অ্যাবেটমেন্ট এই দুইটাকে টার্গেট করে কিন্তু খুনের প্ররোচনা এবং ষড়যন্ত্র, এই দুইটার জন্য কিন্তু সাজা দেওয়া যেতে পারে। অতএব ঘুরিয়ে দিলে কিভাবে লিখবেন সেটা চিন্তা করতে থাকেন। এবার পরের প্রশ্ন দেখেন, আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এবং ঙ মারাত্মক অস্ত্র সহ চ এর বাসায় প্রবেশ করে ক ও খ চ এর হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চকে হত্যা করে।
তাহলে ঘটনাস্থলে মারা যায়, উক্ত ঘটনায় ওকে কিভাবে অভিযুক্ত করা যায়, সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করুন। এখানে যখন এরকম প্রশ্ন পাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে এটা কোন টপিককে টার্গেট করে করা হয়েছে এবং কোন ধারাটা প্রাসঙ্গিক হচ্ছে। প্রাসঙ্গিক আইন যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু উত্তর করতে পারবেন না। তো এখানে দেখেন, জয়েন্ট লাইবিলিটি আছে সবার 149 ধারায়, কারণ পাঁচ এবং যখন পাঁচজন একসাথে যাচ্ছে অস্ত্র নিয়ে এবং অন্যের বাসায় প্রবেশ করছে, কেউ যদি অন্যের বাসায় প্রবেশ করে অস্ত্র নিয়ে পাঁচজন, তাহলে তো 141 ধারায় সেটা কি হয়ে যাবে, অ্যাসেম্বলি হয়ে যাবে। কারণ অন্যায় করার উদ্দেশ্যেই তো তারা যাচ্ছে। আর এখানে খুন করেছে তাদের, তো ডাকাতি এ কথা কিন্তু বলেনি। অনেকের মনে হতে পারে এটা 96, কিন্তু এখানে কোথাও কি লেখা আছে ডাকাতি? তারা কোনো সম্পদ লুট করার কোনো উদ্দেশ্য এখানে আছে? আজাদ ভাই লাইনে আসবেন, স্বপন ভাই লাইনে আসবেন। আসসালাম স্যার। বুঝলাম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখেন যে এখানে কেন 149 হচ্ছে, শুধু কারণ এখানে দেখেন ক, খ, গ, ঘ এবং ঙ মারাত্মক অস্ত্র সহ এর বাসায় প্রবেশ করে এখানে ডিরেক্ট তারা কি করেছে, একটা মার্ডার করেছে। এখানে কোনো ডাকাতির কোনো উপাদান এখানে উল্লেখ আছে? সম্পত্তি যে এই নিল ওই নিল, ডাকাতি করেছে এ কথাও কিছু বলা নাই। আবার এরা যে ডাকাতের উৎস কি, আমরা কি বলতে পারি, এরা সন্ত্রাসী বা খুন করে ফেললো। তাহলে এখানে কোনো সম্পদ রিলেটেড কিছু নাই, জাস্ট ক্লিয়ার মোটিভ কি, চকে খুন করা, তাই নয় কি? জি স্যার। মানে তারা যদি এই সংঘবদ্ধ হয়ে গেছে, তারা এই অপরাধ সংগঠন করার জন্য, এখানে ডাকাতির উদ্দেশ্য নাই তো। তাহলে এখানে 141 ধারায় হচ্ছে পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করার উদ্দেশ্যে, বা এই ক্রিমিনাল ট্রেসপাস তো একটা অন্যায় কাজ, অন্যের বাসায় প্রবেশ করে গেল, তাহলে এটা একটা অন্যায় কাজ হলো না? তো জি অন্যায় কাজটা করছে আবার খুনও করলো, এটাও একটা অন্যায় কাজ করলো, অপরাধ করলো, তাহলে এইটা 149 ধারা ডেফিনেটলি হবে। এখানে 34 ধারা কেন হচ্ছে না? 34 ধারা হচ্ছে না কারণ এখানে কোথাও প্রি প্ল্যানের কথা বলা নাই যে তারা পূর্ব থেকে পরিকল্পনা করেছে বা ষড়যন্ত্র করছে। এখানে প্রি প্ল্যানের কথা বলা নাই, গেছে এইভাবে খুনটা করে চলে আসছে। তাহলে এখানে পাঁচজন যেহেতু আছে, এখানে কমন অবজেক্ট 149 ধারাটা যাবে, কারণ 141 এই কারণে 34 এখানে যাচ্ছে না। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। তো প্রশ্নটা একটু কনফিউশন, 34 দ্বারাও মাথায় চলে আসে। হ্যাঁ, 34 মাত্র দুই ধারা করবে। 34 ধারা আসার জন্য কি বলা আছে, প্রত্যেকের অ্যাক্টিভ পার্ট হবে। 34 জি এবং 49 ধারার দেখেন, আমি এমসিকিউ নোটে আমার একটা সুন্দর কি জি, আছে, পড়ছি স্যার, এগুলো পড়ছি। পার্থক্য আছে। তো এখানে অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে। দেখেন এখানে ক ও খ এরা হাত চেপে ধরলো, এবং গ এর কি করলো, ধারালো অস্ত্র দ্বারা ধারালো আঘাত অস্ত্র করলো। দ্বারা আঘাত করলো। কিন্তু এখানে ওকে কিভাবে অভিযুক্ত করা যায় বলা হচ্ছে, এখানে ওকে 34 ধারায় আনা না, আবার ঘকে 34 ধারায় আনা যাবে না। কারণ তো কিছুই করেনি, কিছু করেছে কি? জি না। ঘ এর বা ওর কোনো অ্যাক্টিভিটি এখানে উল্লেখ করাই হয়নি। তাহলে ধরে নিতে হবে এখানে নীরব ভূমিকা পালন করেছে। ওদের হাতে এই প্রত্যেকের হাতে অস্ত্র আছে কিনা সেটা বলেনি। এখানে মারাত্মক অস্ত্র সহ হয়তোবা ওই গ যে অস্ত্র দিয়ে হত্যা করলে একটাই অস্ত্রই ছিল, এটাই ধরে নিতে হবে, অথবা সবার হাতে অস্ত্র ছিল, সেটা ম্যাটার না। অস্ত্র দিয়ে কিছু করেছে কি, ঘ বা ও কিছুই করেনি। তো ঘ আর ও যেহেতু অ্যাক্টিভ পার্ট প্লে নাই, 34 ধারা তো ঘ এবং ও এর উপরে আসে না। তাহলে কিসের জন্য আসবে, যেহেতু পাঁচ বা ততোধিক ব্যক্তি আছে, তাহলে ডেফিনেটলি এখানে কি আসবে, 149 ধারায় জয়েন্ট লাইবিলিটি আসবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার এখানে একটু জি জটিলতা স্যার। আছে। এখানে অনেক 5 বছর 10 বছর প্র্যাকটিস করা আইনজীবী আছে, তারপর যারা থানায় ওসি আছেন, তাদেরও প্রবলেম হয়। আমার কাছে একটা মামলা আছে, এই মামলাটা কালকে আমি পুট আপ দিব। আর মানে এটার আমার ডেট দিয়েছে একটু পরে, তবে দেখছি সেম মামলায় আমি মিসকেস করেছি, 16 তারিখে একটা শুনানি আছে। এটা আমি জানতে পারলাম আজকেই। কালকে আমি পুট আপ দিয়ে
আমার মিস কেসের শুনানিটা আমি 2-3 দিন আগিয়ে নিয়ে 16 তারিখে শুনানি করব, আশা করি জামিন পেয়ে যাব। এখানে মামলায় আসামি কতজন? 8 জন এবং অজ্ঞাতনামা আরো দিয়েছে। আমার আসামিটা 1 নম্বর, আসামির বাড়ি দিনাজপুরে। দুইটা আসামি দিনাজপুরের, নওগাঁর আছে, মানে আন্তজেলা কয়েকজন আসামি, মানে ভিন্ন ভিন্ন জেলা। রাজশাহীর আছে এক এক নম্বর, 6 নম্বর আসামি। তো রাজশাহীটার শুধু জামিন হয়েছে, বাদ বাকিগুলো আর হয়নি এখনো। মানে আমার কাছে আসছে একদিন পরে। প্রথম দিন আমি জামিন ধরতে সুযোগ পাইনি ওকালতনামা সই না হওয়ার কারণে। তারপরে জামিন ধরেছি, রিমান্ডের জন্য আবেদন দেওয়াতে আমি জামিন ধরতে পারিনি, কারণ রিমান্ড যদি থাকে আবেদন, জামিন করানো যায় না, শুনানি হয় না, নামঞ্জুরও হবে না। তো আমি নামঞ্জুর করে পরের দিনই নকল পেয়ে গেছি, আমি মিসকেস ফাইলিং করে দিয়েছি। তো এইটা আমি এই মুহূর্তে কেন বলছি? আমি বলছি যে জ্ঞানের স্বল্পতা থাকে, প্র্যাকটিস যতই করুক। তো এখানে রাজপাড়া থানা আমাদের রাজশাহী কোর্টের যে সদর, সেটাকে বোয়ালিয়া থানা বলে। সদর মেট্রোপলিটন এলাকায় বোয়ালিয়া থানা, কিন্তু কোর্টের পাশে আছে হচ্ছে রাজপাড়া থানা। মানে কোর্ট যে এলাকায়, সেটা রাজপাড়া থানার আন্ডারে, জুরিসডিকশন হচ্ছে রাজপাড়া থানা। তো সেখানে একটা 3 স্টার হোটেল আছে, হোটেল গ্র্যান্ড রিভার ভিউ। সেই হোটেলের মধ্যে ঘটনা, একটা বড় ধরনেরই ঘটনা। তো এই ঘটনায় প্রায় 10 জনকে আসামি করা হয়েছে, এছাড়াও অজ্ঞাতনামা আছে। আমার আসামি 1 নম্বর। এই মামলায় 34 ধারা দেওয়া হয়নি, শুধু 406, 420 ধারা দেওয়া হয়েছে। এটা কেন আমি বললাম বলেন তো, চারশো স্বপন ভাই? ছয় জি স্যার। 406 এবং 420 ধারায় মামলা ফাইলিং করেছে। কে মামলা ফাইলিং করেছে? র্যাব। এখানে বাদী কিন্তু একজন র্যাব অফিসার। তো যারা র্যাব, তারা কিন্তু পুলিশ থেকে র্যাবে যায়, তাদের ভালো নলেজ হয় এবং র্যাবে যাওয়ার জন্য তাদের একটা প্রমোশনের পরে যায়। কিন্তু উনিও মামলায় 34 ধারা মানে নিয়ে আসেননি। বুঝতে পেরেছেন বিষয়টা? জি মানে তাহলে সবাই এফআইআর 34 ধারা ভুল করে দেননি, উনি মিস হয়ে গেছে। তাহলে এটা কেন কেন বললাম আমি, যে অ্যাডভোকেটদেরও মিস হয়, আপনাদের তো কনফিউশন তৈরি হতেই পারে যে 34 হবে না 149 হবে। সূক্ষ্মভাবে আপনাদেরকে এটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে? জি স্যার। না, না, ওইটা কোর্টে আমি ওই জায়গায় হিয়ারিং করলাম, তো একটা হাস্যকর, মানে ম্যাজিস্ট্রেটও হাসলেন যে এইভাবে চলছে দেশ। তো এখন আমি এই পর্যায়ে আপনাদেরকে বলবো, পেনাল কোডে অনেকগুলো টপিক আছে। এই টপিকের আন্ডারে অনেকগুলো সেকশন আছে এবং অনেকগুলো ইস্যু আছে। অপরাধ অনেক আছে, প্রতিটা অপরাধকে টার্গেট করে কি করা যাবে, প্রবলেমেটিক প্রশ্ন করা যাবে। আবার অপরাধের বাইরেও যে টপিকগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন করা যাবে, যেমন 53 ধারা, তারপরে এর আগে প্রাইভেট ডিফেন্স সংক্রান্ত ধারা, তারপরে এর আগে যে আহ, দ্বিতীয় অধ্যায়ে আপনার এক্সপ্লেনেশন আছে, সেখান থেকে টার্গেট করে প্রশ্ন করা যাবে। তো যেখান থেকে প্রশ্ন আসুক, যদি সেটা আপনার জানা থাকে আপনি উত্তর করতে পারবেন। তো এটা জানা আছে কিনা বা জানবো কি করে, বেশি বেশি পড়তে হবে, তার কোনো বিকল্প নেই। আমার বিগত ক্লাস টেস্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, এই নোটটা যতগুলো প্রবলেমেটিক প্রশ্ন আসছে সেটা দেখেন। আগামী 19 তারিখে যেহেতু পরীক্ষা নেব, এখান থেকে হয়তো বা কিছু কমন দিলাম, আবার কিছু আবার তৈরি করে দিলাম। যেমন আমি গতকালকে এমসিকিউ প্রশ্ন যেটা নিয়েছি, যারা এমসিকিউ ব্যাচেও আছেন তারা জানেন যে মোস্ট অফ দ্য কোশ্চেন কমন দিয়েছি, এবং কিছু প্রশ্ন আমি বানিয়ে দিয়েছি, নতুন প্রশ্ন। কেন আমি বেশি প্রশ্ন বানিয়ে দিলাম না? কারণ আপনাদের জন্য টাফ হয়ে যাবে। আমি চাচ্ছি এই এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে না তাদেরকে আমি কড়াভাবে তিরস্কার করব। কেন কড়াভাবে তিরস্কার করব? যে প্রশ্ন কমন ছিল, তো 13টা মাত্র ক্লাস টেস্ট ছিল, সেগুলো যদি ভালো করে পড়তেন তাহলেই তো আপনি পাশ করতে পারতেন। যেহেতু পাশ করতে পারেননি, তাহলে আপনার পাশ করার সম্ভাবনা মানে খুবই ক্ষীণ। আপনি কি যদি নিজেকে পরিবর্তন না করেন, ভালোভাবে না পড়েন, তাহলে পাশ করতে পারবেন না বার কাউন্সিলের পরীক্ষায়। কারণ এত কমন প্রশ্ন দেওয়ার পরেও যদি পাশ করতে না পারে, এইভাবে আমি কিন্তু যারা পরীক্ষা খারাপ দিয়েছেন আমি তিরস্কার করব, ভালোভাবে তিরস্কার করব। আর যারা পাশ করেছেন ভালো নম্বর পেয়ে, তো তাদের জন্য আমি বলবো অন্তত প্রশ্ন কমন আসলে আপনারা পারবেন, এটা বোঝা যাচ্ছে। আনকমন প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি সেটার উত্তর কিরকম করেছেন সেটা নিয়ে কথা হবে নেক্সট, মানে আগামীকালকে তো ক্লাস আছে এমসিকিউ, সেখানে। তো আমি এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনাদেরকে
আপনাদের থেকে আমি প্রশ্ন নিব যে প্রবলেমেটিক প্রশ্ন বুঝতে গিয়ে উত্তর করতে গিয়ে এখন কোথায় কোথায় আপনারা সমস্যা ফিল করছেন সেটা নিয়ে একটু কথা হোক। আপনাদের প্রশ্ন আমি উত্তর দেব। আর অন্যান্য প্রবলেমেটিক প্রশ্ন তো সব আলোচনা করেইছি। আবার ক্লাস টেস্টে যে প্রবলেমেটিক প্রশ্ন সেগুলোও আলোচনা করেছি, ভিডিওগুলো আছে। যারা ভিডিও পাচ্ছেন না তারা ইমেল অ্যাড্রেস দেননি, যারা অ্যাড্রেস দিয়েছেন তারা পাচ্ছেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর বলতে হবে স্যার আমি ভিডিও দেখতে পাচ্ছি না, তাহলে আমি আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিব। যেমন কুদ্দুস ভাই ইমেল অ্যাড্রেস দেননি, আপনি ভিডিও দেখতে পাচ্ছেন না। তারপর আরো অনেকে হয়তো বা দেয়নি। ইমেল অ্যাড্রেস দিলে তারা ভিডিও দেখতে পাবে, তাছাড়া আমার ভিডিও দেখা সম্ভব না আর। তো কারো কি কোনো প্রশ্ন আছে যে প্রবলেমেটিক প্রশ্ন এখন আর বুঝতে পারছি না, এই জায়গাটা কিভাবে সমাধান করবো? স্পেসিফিক প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। কারো প্রশ্ন নাই, কিন্তু আমি আবার প্রশ্ন করলে উত্তর করতে পারেন না, এখানেই তো প্রবলেম। আজকে ক্লাসে কে কে উপস্থিত আছে আমি দেখে নিচ্ছি। আচ্ছা, যেহেতু প্রশ্ন করছেন না আমি আর কিছুক্ষণ কথা বলি। তাহলে প্রতিটা সাবজেক্টে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এটা আপনাকে চিন্তা করতে হবে, বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়েছে সেটা দেখতে হবে। গাইডে আছে, আমার নোটে আছে, আমার নোটেও কিছু বানানো প্রশ্ন আছে, ইভেন আমার ক্লাস টেস্টও আছে। এবং আমার এই 5টা সাবজেক্টের পুরো ক্লাস আপনারা পেয়েছেন। প্রবলেমেটিক প্রশ্নের উত্তরগুলো কিভাবে আমি উত্তর করা আছে নোটে সেটা তো আছে, এবং আমি লাইভ ক্লাসে কিভাবে সেটা ব্যাখ্যা করেছি সেটাও আপনাকে বুঝতে হবে। তারপরে আমি আবার এটাও বললাম যে এটা অন্যভাবে যদি আসতো সেটা কিভাবে উত্তর করতেন সেটাও আপনাকে বুঝতে হবে। এবং বিশেষ করে ক্লাস টেস্টের যে প্রবলেমেটিক প্রশ্নগুলো সেগুলো আরো টাফ ছিল, সেগুলো কিভাবে উত্তর করলে আপনি নম্বর পেতেন সেটাও আপনাকে বিগত লাইভ ক্লাসগুলো দেখানো হয়েছে, ঈদের পরে যে ক্লাসগুলো নিয়েছি। আর আগামীকাল, আগামী কাল না তো আগামী মঙ্গলবারে ড্রাফটিং এর উপরে প্রশ্ন হবে, আপনারা একটু দেখবেন ড্রাফটিং এ কার কোথায় প্রবলেম হচ্ছে। যেমন আমি লাইন লাইন বুঝিয়ে দেবো আপনাদেরকে যে আদালতের নাম, মোকদ্দমা নাম্বারের ক্ষেত্রে কি কি সতর্কতা অর্জন করতে হবে। মোকদ্দমা নাম্বারের জায়গা ফাঁকা রাখলেন, কিন্তু এখানে কত সালের মোকদ্দমা স্লাইস দিয়ে এবং কি প্রকারের মোকদ্দমা এটা উল্লেখ করতে হবে। তারপরে বাদী বিবাদীর নাম দুই স্টাইলে লেখা যায়, সেটা কিভাবে লিখবেন, সেখানে কি কি ভুল হতে পারে, কি কি ভুল করা যাবে না। তারপরে আপনি মোকদ্দমার যে হেডিং সেটা দিলেন কি বিষয়ে মোকদ্দমা, তারপরে তাইদাদ বা ভ্যালুয়েশন দিয়ে দিলেন বা মূল্যমান। তাইদাদ না লিখে মূল্যমানও লিখতে পারবেন, নো প্রবলেম। তাইদাদ হচ্ছে আরবি কথা, মূল্যমান বাংলা কথা, ইংলিশ হচ্ছে ভ্যালুয়েশন। তারপরে আপনি শুরু করলেন যে বাদী পক্ষে নিবেদন এই যে এইভাবে। তারপরে সিচুয়েশনটা বললেন এই কারণে আমি এই চাচ্ছি, মানে মামলার ব্যাকগ্রাউন্ড প্রথমে থাকে, তারপরে প্রবলেম থাকে, প্রবলেম কবে অ্যারাইজ করলো, অর্থাৎ কজ অফ অ্যাকশন কবে শুরু হলো এবং সেটা এখনো তামাদি হয়নি সেটা বললেন, তারপরে কোর্ট ফি সঠিক আছে কিনা সেটা ব্যাখ্যা দিলেন, তারপরে আপনি প্রার্থনায় চাচ্ছেন। সংক্ষেপে বলতে হবে। রিয়েল কেস 6-7 পেজের হয়, সেই 6-7 পেজের রিয়েল কেসকে আমি 1 থেকে 2 পেজে, মানে 2 পেজের বেশি 3 পেজ আমি করিনি, ওই যে মামলার ড্রাফটিং। এবং যদি আর্জি হয় আপনাকে সত্যপাঠ দিতে হবে, আর যদি পিটিশন হয় বা দরখাস্ত হয় আপনাকে দিতে হবে হলফনামা বা এফিডেভিট। এফিডেভিটের এলিমেন্ট কি কি থাকে সেটাও জানেন, বা সত্যপাঠে কি লেখা থাকে সেটাও জানেন। তো এগুলো আপনাদেরকে, এলিমেন্ট গুলো কি কি আছে এই নোটের সর্বশেষে আছে। আর অন্যান্য জিনিসগুলো আমি আরেকটা ছোট পিডিএফ দিয়ে দেবো। বিশেষ করে আদালতের নাম নির্বাচনের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে যদি আরেকটু বলি, সেই ক্ষেত্রে আরেকটা প্রবলেম হতে পারে আপনাদের যে ব্যাখ্যা করতে বলছি, ইংলিশে একটা টার্ম দিয়ে ব্যাখ্যা করতে বলছি, এটাও প্রবলেমেটিক প্রশ্নের মতোই, কিন্তু আসলে সেটা প্রবলেমেটিক প্রশ্ন না, সেটা ব্যাখ্যামূলক প্রশ্ন। তো সেটা কিভাবে করতে হয় বিগত সালের প্রশ্নের মধ্যেও আছে, আবার আমার ক্লাস টেস্টেও আছে, সেটা লক্ষ্য করলে পাবেন। আর সর্বশেষ কথা হচ্ছে 4টা যে পয়েন্ট, ঘটনা, তারপর বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয়, প্রাসঙ্গিক আইন
সিদ্ধান্ত, এইটা সবচেয়ে ছোট ছোট, মানে শুনতেও সহজ লাগে, মুখস্থ হওয়াটাও স্বাভাবিক, অস্বাভাবিক না। এই 4টা পয়েন্ট অন্তত মুখস্থ করে নেন, পয়েন্টের আলোকে লিখেন। যদি সময় পান অ্যাটলিস্ট 4টা পয়েন্ট উল্লেখ করে পয়েন্ট আউট করে লিখবেন। আর যদি সময় না পান, অন্তত সিদ্ধান্তে যে কথাটুকু লিখছি কোনো পয়েন্ট আউট না, লাস্টে সিদ্ধান্তে যা লেখা আছে সেখানে জাস্ট ধারা উল্লেখ করবেন এবং সিদ্ধান্ত বলে দিবেন। যদি আপনার সময় না থাকে আমার পরীক্ষায় বা বার কাউন্সিলের পরীক্ষায়, তবে আপনার অন্য যে বর্ণনামূলক প্রশ্ন সেখানে কম সময় দিয়ে প্রবলেমেটিক প্রশ্ন এইভাবে ফরমেটে 4টা পয়েন্ট উল্লেখ করে পুরোটা লিখাই উচিত। কারণ আপনি পাশে পাশে, মানে 5 নম্বরে 5 পেতে কেন আপনি মিস করবেন? আর যদি কম করে লেখেন, হয়তো বা আপনাকে 2 দেওয়া হচ্ছে, 3 দেওয়া হচ্ছে, আপনার নম্বর কমে গেল। সেখানে আপনি বড় প্রশ্ন লিখতে যে সময় নষ্ট না করে, আমি বলবো প্রবলেমেটিক প্রশ্নে একটু ফোকাস বেশি করেন। তো ঠিক আছে, এতটুকু আলোচনা থাকলো। এরপরে আপনাদের যদি আবার প্রশ্ন থাকে মেসেজ করবেন, আমি মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।